আশা করি ইন্ট্রোডাকশন থেকেই বুঝতে পেরেছো আজকে কী নিয়ে আলোচনা করা হবে। তাপের চ্যাপ্টারের উপরে আমার এর আগেও একটা আলাদা ভিডিও তৈরি করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটা আই বাটনে আসছে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো, বা এই ভিডিওর লাস্টে এন্ড স্ক্রিনেও সেখানে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। আজকে আমরা এই চ্যাপ্টারের লিন তাপটাকে নিয়ে আলোচনা করব। ধরে নেওয়া যাক একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণে বরফ ছিল, সেই বরফের উষ্ণতা ছিল 0°C। এই বরফটাকে আমি কিছু পরিমাণে তাপ দিয়েছি, তাপ দেওয়ার ফলে বরফটা গলে জল হয়ে গেছে এবং সেই জলের উষ্ণতা হচ্ছে 0°C। এবার এখানে একটা জিনিস নোটিস করো, বরফটাকে তো আমি কিছুটা তাপ দিয়েছিলাম, তাপ দেওয়ার ফলে সেটা গলে জল হয়েছে, কিন্তু জলের উষ্ণতাটাও রয়েছে 0°C। আমরা জানি যে তাপ দিলে তাপমাত্রা বাড়ে, কিন্তু এক্ষেত্রে দেখো তাপমাত্রা বাড়ল না। আমি কিছুটা পরিমাণে তাপ দিলাম, বরফ গলে জল হলো, কিন্তু তাপমাত্রা বাড়ল না, তাপমাত্রা সেম থাকলো 0°C। তাহলে আমি যে পরিমাণে তাপটা প্রয়োগ করলাম সেই তাপটা গেল কোথায়? অ্যাকচুয়ালি আমি যে তাপটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে লিন তাপ। মানে লিন তাপ বলতে সেই তাপটাকে বোঝায় যেটা প্রয়োগ করলে পদার্থের উষ্ণতা বাড়ে না, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটে, সেটাকেই বলা হচ্ছে লিন তাপ। এখানে দেখো 0° বরফ নিয়েছিলাম, সেটাকে আমি কিছুটা তাপ দিয়েছি, তার ফলে দেখা যাচ্ছে যে তার অবস্থার পরিবর্তন ঘটেছে এবং সেটা জল হয়ে গেছে, কিন্তু এর উষ্ণতা সেম রয়ে গেছে, উষ্ণতার কোনো পরিবর্তন আসেনি। এটাকেই বলা হচ্ছে লিন তাপ। দেখে নেওয়া যাক বইতে লিন তাপের সংজ্ঞাটা কী দেওয়া রয়েছে। এই যে উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো একটা পদার্থকে শুধু অবস্থার পরিবর্তন করবার জন্য যে পরিমাণে তাপ প্রয়োগ করতে হয় বা তাপ নিষ্কাশন করতে হয় তাকে বলা হচ্ছে লিন তাপ। যেটা আমি বললাম যে উষ্ণতার পরিবর্তন করব না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন করব, তার জন্য আমাকে যে পরিমাণে তাপটা দিতে হবে সেটাকে বলা হবে লিন তাপ। এখন আমি বরফকে গলিয়ে জল করেছিলাম বলে তাই আমাকে তাপ দিতে হয়েছে, বরফকে গলিয়ে জল করা হয়েছিল বলে তাই আমাকে তাপ প্রয়োগ করতে হয়েছে, কিন্তু আমি যদি জলকে জমিয়ে বরফ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাকে তাপ বার করে নিতে হবে। যদি আমি জলকে জমিয়ে বরফ করতে চাই তাহলে আমাকে তাপ বার করে নিতে হবে। ধরে নেওয়া যাক আমি 1 গ্রাম বরফ নিয়েছি, 1 গ্রাম বরফকে গলিয়ে আমি জল তৈরি করেছি। 1 গ্রাম বরফ নিয়েছিলাম, সেই 1 গ্রাম বরফটাকে গলিয়ে আমি জল তৈরি করেছি। তার জন্য যে পরিমাণে তাপ দিতে হবে সেই তাপটাকে বলা হবে গলনের লিন তাপ। যেহেতু আমি একটা কোনো কঠিন বস্তুকে গলিয়ে তরল করছি, তাই জন্য আমাকে যে পরিমাণে তাপটা প্রয়োগ করতে হবে তাকে বলা হচ্ছে গলনের লিন তাপ। ঠিক সেরকম কঠিনীভবনের লিন তাপও আছে। কঠিনীভবনের লিন তাপ বলতে কি বোঝায়? আমি ধরো 1 গ্রাম জল নিয়েছি, সেই 1 গ্রাম জলটা থেকে আমি কিছু পরিমাণে তাপ বার করে নিলাম, তার ফলে দেখা গেল জলটা জমে গিয়ে বরফ হয়ে গেল, সেটাকে বলা হচ্ছে কঠিনীভবনের লিন তাপ। মানে যে পরিমাণে তাপ বার করে নিলে একক ভরের কোনো একটা তরল পদার্থ কঠিনে রূপান্তরিত হয়ে যাবে, অবস্থার পরিবর্তন হয়ে কঠিন হয়ে যাবে, তাকে বলা হচ্ছে কঠিনীভবনের লিন তাপ। আমরা যদি কঠিন থেকে তরল করি তাহলে যে লিন তাপটা দিতে হবে সেটাকে বলা হচ্ছে গলনের লিন তাপ, আর আমরা যদি তরল থেকে কঠিন করি সেটাকে বলা হবে কঠিনীভবনের লিন তাপ। ঠিক একই রকমভাবে আমি ধরো 1 গ্রাম জল নিলাম, সেই জলটাকে আমি কিছু পরিমাণে তাপ দিয়ে বাষ্পে রূপান্তরিত করেছি, সেক্ষেত্রে যে লিন তাপটাকে প্রয়োগ করা হবে সেটাকে বলা হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ। বাষ্পীভবনের লিন তাপ বলতে কি বোঝায় না, যে পরিমাণে তাপ প্রয়োগ করলে কোনো একটা একক ভরের তরল পদার্থ সেটা বাষ্পে রূপান্তরিত হয়ে যাবে তাকে বলা হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ। আর আমি ধরো কোনো একটা একক ভরের বাষ্প নিয়েছি, সেটা থেকে কিছু পরিমাণে তাপ বার করে নিলাম, তার ফলে দেখা গেল সেটা তরলে রূপান্তরিত হয়ে গেল, সেটাকে বলা হবে ঘনীভবনের লিন তাপ। মানে যে লিন তাপটা প্রয়োগ করলে কোনো একটা বাষ্প অবস্থার পরিবর্তন করে তরলে রূপান্তরিত হয় তাকে বলা হচ্ছে ঘনীভবনের লিন তাপ। তাহলে আমরা কি দেখলাম? আমরা কঠিনকে তরল করব, তার জন্য যে লিন তাপটা লাগবে সেটাকে বলা হচ্ছে গলনের লিন তাপ। আমরা তরলকে কঠিন করব, তার জন্য যে লিন তাপটাকে বার করে নিতে হবে সেটাকে বলা হচ্ছে কঠিনীভবনের লিন তাপ। আমরা তরলকে বাষ্পে রূপান্তরিত করব,
তার জন্য যে পরিমাণে তাপ দিতে হবে সেটাকে বলা হচ্ছে বাষ্পীভবনের লীন তাপ। আমরা কোনো একটা বাষ্পকে শীতল করে তরলে রূপান্তরিত করব, তার জন্য যে লীন তাপটা বার করে নিতে হবে সেটাকে বলা হচ্ছে ঘনীভবনের লীন তাপ। এই লীন তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে লীন তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল পার কিলোগ্রাম। সিজিএস পদ্ধতিতে এককটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম, আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল পার কিলোগ্রাম। গলনের লীন তাপের সংজ্ঞা এখানে লেখা রয়েছে। প্রমাণ চাপে একক ভরে কোনো একটা কঠিন পদার্থকে তার গলনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে সম্পূর্ণ তরলে পরিণত করতে যে পরিমাণে তাপ প্রয়োগ করতে হয় তাকে বলা হচ্ছে ওই কঠিন পদার্থের গলনের লীন তাপ। জায়গাটা বোঝো, এখানে বলছে যে প্রমাণ চাপ বলতে বোঝায় ৭৬ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। এই প্রমাণ চাপে একক ভরের মানে ১ গ্রাম ওজন বা ১ কিলোগ্রাম ওজন কোনো একটা কঠিন পদার্থকে নিলাম, সেই কঠিন পদার্থটাকে তার গলনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে সেটাকে তাপ দিয়ে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যে পরিমাণে তাপ লাগবে সেটাই হচ্ছে গলনের লীন তাপ। আশা করি জায়গাটা বোঝাতে পারলাম। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে মানে ৭৬ সেন্টিমিটার পারস্তম্ভের চাপে আমি ১ গ্রাম কোনো একটা কঠিন পদার্থ নিয়েছি, সেটাকে তরলে রূপান্তরিত করবার জন্য যে পরিমাণে তাপ প্রয়োগ করতে হবে সেটাকেই বলা হচ্ছে ওই পার্টিকুলার ওই পদার্থের জন্য গলনের লীন তাপ। মানে আমি বরফের গলনের যে লীন তাপটা লাগবে সেটা অন্য কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে একই পরিমাণে কিন্তু লীন তাপ লাগবে না। আমি ১ গ্রাম বরফকে নিয়ে গলিয়ে ১ গ্রাম জল তৈরি করছি, তার জন্য যতখানি আমাকে লীন তাপ দিতে হবে, আমি বরফের জায়গায় যদি অন্য কোনো পদার্থ নিই সেক্ষেত্রে আমাকে কিন্তু ওই সেম পরিমাণে তাপ দিতে হবে না, আলাদা পরিমাণে তাপ দিতে হবে। সমস্ত পদার্থের ক্ষেত্রেই গলন বা বাষ্পীভবন, কঠিনীভবন বা ঘনীভবন এই চারটের লীন তাপের পরিমাণটা আলাদা আলাদা হয়। বরফের ক্ষেত্রে এক হবে, বা আমি যদি লোহা নিই সেক্ষেত্রে আলাদা হবে, বা অন্য কোনো পদার্থ নিই সেক্ষেত্রে আলাদা হবে, কারোর বেশি কারোর কম। কঠিনীভবনের লীন তাপের সংজ্ঞাটা দেখা যাক। এখানে বলছে প্রমাণ চাপে একক ভরে কোনো একটা তরল পদার্থকে তার হিমাঙ্কের উষ্ণতায় স্থির রেখে সম্পূর্ণভাবে কঠিনে পরিণত করতে যে পরিমাণে তাপ নিষ্কাশন করতে হয় তাকে বলা হচ্ছে ওই পদার্থের কঠিনীভবনের লীন তাপ। একই রকম আছে সংজ্ঞাটা। এখানে বলছে প্রমাণ চাপে একক ভরের কোনো একটা তরল পদার্থকে আমি নিয়েছি, তার হিমাঙ্কের উষ্ণতাতেই আমি স্থির রাখবো, তার উষ্ণতা আমি বাড়াবো না, তাকে শুধুমাত্র আমি তরল থেকে কঠিন করব, তার জন্য যে পরিমাণে লীন তাপ আমাকে বার করে নিতে হবে সেটাকেই বলা হচ্ছে ওই পদার্থের কঠিনীভবনের লীন তাপ। এই বরফের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে গলনের লীন তাপটা কত? এটা হচ্ছে ৮০ ক্যালোরি পার গ্রাম। মানে ১ গ্রাম বরফকে আমি জলে রূপান্তরিত করব, তার জন্য ৮০ ক্যালোরি তাপ দিতে হবে। অবশ্যই বায়ুমণ্ডলীয় চাপটা থাকতে হবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। মানে বরফের ক্ষেত্রে গলনের লীন তাপের পরিমাণ হচ্ছে ৮০ ক্যালোরি পার গ্রাম, আর জলের ক্ষেত্রে ঘনীভবনের লীন তাপ কত হবে? ৮০ ক্যালোরি পার গ্রাম। দেখো কথাটা বোঝো, আমি বরফকে ৮০ ক্যালোরি তাপ দিয়েছিলাম, তাই বরফটা গলে জল হয়ে গেছিল। আর আমি যদি সেই জলটা থেকে ৮০ ক্যালোরির তাপ বার করে নিতে পারি তাহলে জলটা জমে গিয়ে বরফ হয়ে যাবে। এটা কিন্তু শুধুমাত্র জল আর বরফের ক্ষেত্রেই, এটা কিন্তু অন্য কোনো পদার্থের ক্ষেত্রে এই গলনের লীন তাপ বা কঠিনীভবনের লীন তাপটা আলাদা হবে। এবার দেখে নেওয়া যাক এসআই পদ্ধতিতে এই পরিমাণটা কত। এসআই পদ্ধতিতে লীন তাপটা হচ্ছে 3.36 × 10⁵ জুল পার কেজি। এই দুটো কিন্তু পরীক্ষার সময় শর্ট কোশ্চেনে দিয়ে থাকে। এবার ধরো আমি ১ গ্রাম জলকে নিয়ে আমি বাষ্পে রূপান্তরিত করছি, সেক্ষেত্রে আমাকে কতখানি লীন তাপ প্রয়োগ করতে হবে? ৫৩৭ ক্যালোরি লীন তাপ প্রয়োগ করতে হবে। ১ গ্রাম জলকে বাষ্পে রূপান্তরিত করবার জন্য ৫৩৭ ক্যালোরি লীন তাপ প্রয়োগ করতে হবে। মানে জলের বাষ্পীভবনের লীন তাপ হচ্ছে ৫৩৭ ক্যালোরি পার গ্রাম। এটা হচ্ছে জলের বাষ্পীভবনের লীন তাপ।
আবার ঠিক একই রকমভাবে আমি যদি 1 গ্রাম বাষ্পকে নিয়ে আমি 1 গ্রাম জল তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কতখানি লিন তাপ বার করে নিতে হবে, সেটা হচ্ছে সেম, সেটা হচ্ছে 537 ক্যালোরি। আমি 1 গ্রাম জলকে নিয়ে বাষ্পে রূপান্তরিত করব, তার জন্য আমাকে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। ঠিক একই রকমভাবে আমি যখন 1 গ্রাম বাষ্পকে নিয়ে জলে রূপান্তরিত করব, তার জন্য আমাকে 537 ক্যালোরি তাপ বার করে নিতে হবে। তাই জলীয় বাষ্পের ঘনীভবনের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। আর এসআই পদ্ধতিতে পরিমাণটা কত? এসআই পদ্ধতিতে পরিমাণটা হচ্ছে 22.68 ইন্টু 10⁵ জুল পার কেজি। এখানে বাষ্পীভবনের সংজ্ঞা দেওয়া রয়েছে, এটাও একই রকম রয়েছে। দেখো, বলছে প্রমাণ চাপে একক ভরের কোনো একটা তরল পদার্থকে তার স্ফুটনাঙ্কে স্থির রেখে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে যে পরিমাণে তাপ প্রয়োগ করতে হয়, সেটাকেই বলা হচ্ছে ওই তরল পদার্থের বাষ্পীভবনের লিন তাপ। আর ঘনীভবনের লিন তাপ কি বলছে? বলছে প্রমাণ চাপে একক ভরের কোনো একটা বাষ্পকে উষ্ণতার পরিবর্তন না করে বাষ্পীয় অবস্থা থেকে সম্পূর্ণরূপে তরল অবস্থায় আনতে গেলে যে পরিমাণে তাপ নিষ্কাশন করতে হয়, সেটাকে বলা হচ্ছে ঘনীভবনের লিন তাপ। আশা করি কোনো জায়গায় ডাউট নেই। এখানে একটা গ্রাফ দেওয়া রয়েছে, গ্রাফটা কীরকম একটু বোঝো। কোনো একটা কঠিন পদার্থকে আমি ধরো তাপ দিয়ে তরলে রূপান্তরিত করলাম এবং সেই তরলটাকে আবার তাপ দিয়ে বাষ্পে রূপান্তরিত করছি, সেক্ষেত্রে তার গ্রাফটা কীরকম হবে, মানে সময় এবং তাপের যে গ্রাফটা সেটা কীরকম হবে। এই যে প্রাথমিক অবস্থায় পদার্থটা কঠিন ছিল, সেটাকে তাপ দেওয়া হচ্ছিল, এদিকটা হচ্ছে টেম্পারেচার, এদিকটা হচ্ছে সময়। প্রথমে কঠিন পদার্থটাকে আমি তাপ দিচ্ছিলাম, তাই জন্য উষ্ণতাটা বাড়ছিল, তাই গ্রাফটা উপরের দিকে উঠেছে। এবার দেখা গেল যে কঠিন পদার্থটা তার গলনাঙ্কে পৌঁছে গেল, এই পয়েন্টটা হচ্ছে তার গলনাঙ্ক। সেই সময়ও তাকে তাপ দেওয়া হচ্ছিল, কিন্তু তার উষ্ণতা বাড়েনি। আমরা যে তাপটা প্রয়োগ করছিলাম সেটা ছিল তার গলনের লিন তাপ। তো সেই কারণে এই সময়টা সে তাপ নিয়েছে এবং অবস্থার পরিবর্তন করেছে, তার টেম্পারেচার বাড়েনি, সে গলে তরল হয়ে গেছে। এবার এই পয়েন্টে দেখা যাচ্ছে সে গলিত অবস্থায় রয়েছে। যত তাপ দেওয়া হচ্ছে তরলটার উষ্ণতা বাড়তে বাড়তে একটা সময় আসবে যখন দেখা যাবে যে তরলটা সেটা তার স্ফুটনাঙ্কে পৌঁছে গেছে। এই জায়গাটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্কে পৌঁছে গেলে কি হবে, আমি তারপরে তাপ প্রয়োগ করলে সে সেই তাপটাকে লিন তাপ হিসেবে গ্রহণ করবে, তখন তার উষ্ণতা বাড়বে না। সেই কারণে দেখো গ্রাফটা এই জায়গায় সোজা রয়েছে, তখন তার উষ্ণতার পরিবর্তন ঘটেনি। এই জায়গাটায় সে তাপটাকে লিন তাপ হিসেবে গ্রহণ করেছে এবং অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। এর ফলে দেখা যাচ্ছে সে বাষ্পে রূপান্তরিত হয়েছে। সম্পূর্ণরূপে বাষ্পে রূপান্তরিত হয়ে যাওয়ার পরে আমরা যে তাপটা প্রয়োগ করব, তখন দেখব সেই গ্যাসটার উষ্ণতাটা আবার বৃদ্ধি পেতে শুরু করবে। এই যে গ্যাসটাকে আবার তাপ দেওয়া হচ্ছে, তার ফলে গ্যাসের উষ্ণতাটা বৃদ্ধি পেতে শুরু করেছে। এই গ্রাফটা হচ্ছে যে কোনো একটা কঠিন পদার্থকে তাপ দিয়ে তরল এবং তরল থেকে বাষ্পে রূপান্তরিত করার সময় এবং তাপমাত্রার গ্রাফ। এই জায়গাটায় খালি বসবে সময়, এই জায়গাটায় বসবে টাইম। নেক্সট গ্রাফটা দেখা যাক। এটা হচ্ছে কোনো একটা গ্যাসীয় পদার্থকে শীতল করে, মানে ঠান্ডা করে, সেটাকে তরল এবং সেই তরলটাকে ঠান্ডা করে কঠিনে রূপান্তরিত করার সময় এবং তাপমাত্রার গ্রাফ। এখানটায় দেখো প্রাথমিকভাবে গ্যাসটার উষ্ণতা বেশি ছিল, সেটাকে যখন শীতল করা হচ্ছিল দেখা যাচ্ছিল যে তার টেম্পারেচারটা আস্তে আস্তে কমছে। গ্যাসটাকে শীতল করার ফলে তার উষ্ণতাটা আস্তে আস্তে কমছে। একটা নির্দিষ্ট টেম্পারেচারে পৌঁছে দেখা যাচ্ছে যে গ্যাসটা পৌঁছে গেছে তার ঘনীভবনের তাপমাত্রায় পৌঁছে যাবে। এই অবস্থায় আবার শীতল করতে থাকলে তার দেখা যাবে যে উষ্ণতা কমছে না। এই ঘনীভবনের তাপমাত্রায় পৌঁছে গেলে তখন দেখা যাবে যে তার উষ্ণতা আর কমছে না, সে অবস্থার পরিবর্তন ঘটছে। মানে এই সময়টায়
গ্যাসটা থেকে যে তাপটা বার করে নেওয়া হয়েছে তাতে তার উষ্ণতার পরিবর্তন ঘটেনি, অবস্থার পরিবর্তন ঘটেছে, তার ফলে সে তরল হয়ে গেছে। এরপর থেকে আবার যত উষ্ণতা বার করে নেওয়া হবে, মানে আরও যত শীতল করা হবে, দেখা যাবে যে লিকুইডটা মানে তরলটা শীতল হচ্ছে। মানে গ্যাসটা যখন সম্পূর্ণরূপে তরল হয়ে গেল, সেই তরলটাকে শীতল করলে দেখা যাবে যে তার উষ্ণতাটা কমছে। তরলের উষ্ণতা কমতে কমতে একটা নির্দিষ্ট টেম্পারেচারে দেখা যাবে যে সেই তরলটা হিমাঙ্কে গিয়ে পৌঁছেছে। হিমাঙ্কে বলতে তার কঠিনী ভবনের উষ্ণতায় গিয়ে পৌঁছেছে। সেই জায়গায় তাকে আবার শীতল করলে তার উষ্ণতাটা কমবে না, সে লিনতাপটাকে বর্জন করবে। সেই সময় সে তরল থেকে কঠিনে রূপান্তরিত হবে এবং একটা নির্দিষ্ট সময় আসবে যখন দেখা যাবে যে পুরো তরলটা কঠিন পদার্থে রূপান্তরিত হয়ে গেছে। তারপর আবার শীতল করতে শুরু করলে দেখা যাবে যে টেম্পারেচারটা কমছে কঠিন পদার্থর। আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার বলছি। প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছিল যে গ্যাসটার উষ্ণতা বেশি ছিল, গ্যাসটাকে শীতল করা হলো, তার টেম্পারেচারটা কম ছিল। এবার কমতে কমতে একটা নির্দিষ্ট টেম্পারেচারে আসবে যখন সেটা ঘনীভবনের তাপমাত্রায় পৌঁছে যাবে। ওই অবস্থায় এটাকে শীতল করলে দেখা যাবে যে উষ্ণতা কমছে না, অবস্থার পরিবর্তন ঘটছে, সেটা তরলে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সেটা সম্পূর্ণরূপে তরলে রূপান্তরিত হয়ে গেলে তরলটাকে আবার শীতল করলে দেখা যাবে তরলের টেম্পারেচার কমছে। কমতে কমতে দেখা যাবে একটা নির্দিষ্ট পয়েন্টে এসে পৌঁছাবে, নির্দিষ্ট একটা উষ্ণতায় এসে পৌঁছাবে। যখন সেটাকে শীতল করলে সেটার উষ্ণতা কমবে না, সেটা অবস্থার পরিবর্তন করে কঠিনে রূপান্তরিত হবে। সেটা সম্পূর্ণরূপে কঠিন হয়ে যাওয়ার পরে আবার শীতল করতে শুরু করলে দেখা যাবে যে কঠিনটার টেম্পারেচারটা কমছে। এই লিনতাপের 3টে গাণিতিক উদাহরণ রয়েছে। প্রথম প্রশ্নে কি বলছে দেখা যাক। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফে রূপান্তরিত করব, তার জন্য কি পরিমাণে তাপ নিষ্কাশন করতে হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম জল ছিল, তো সেই জলটাকে আমি বরফে রূপান্তরিত করব। তার জন্য আমাকে কি করতে হবে? লিনতাপ বার করে নিতে হবে। আমরা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 1 গ্রাম জলকে বরফে রূপান্তরিত করতে গেলে আমাকে 80 ক্যালোরি তাপ বার করে নিতে হবে। তো 1 গ্রাম জলের জন্য আমাকে 80 ক্যালোরি তাপ বার করতে হচ্ছে। এখানে ছিল 10 গ্রাম জল, তো 10 গ্রাম জল থেকে আমাকে কত পরিমাণে তাপ বার করতে হবে? তার জন্য 80 × 10 করব, তাহলে হয়ে যাবে 800 ক্যালোরি। মানে আমাকে 800 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। খুব সিম্পল অঙ্ক। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জল ছিল, তো সেই জলটাকে বাষ্পে রূপান্তরিত করতে গেলে কতখানি লিনতাপ দিতে হবে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জল ছিল, তো সেটাকে আমি বাষ্পে রূপান্তরিত করব। আমি জানি যে জল ফুটে বাষ্প হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারেই, খালি আমাকে সেখানে লিনতাপটা প্রয়োগ করতে হবে। তো 1 গ্রাম জলকে বাষ্পে রূপান্তরিত করবার জন্য 537 ক্যালোরি লিনতাপ প্রয়োগ করতে হয়। তাহলে 100 গ্রাম জলকে বাষ্পে রূপান্তরিত করবার জন্য কতখানি তাপ প্রয়োগ করতে হবে? 537 × 100, তাহলে হয়ে যাবে 53700। এত ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। 1 গ্রাম জলকে বাষ্পে রূপান্তরিত করার জন্য 537 ক্যালোরি তাপ লাগে। তো 100 গ্রাম জলের জন্য কত লাগবে? সিম্পল মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলছে যে -10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 1 গ্রাম বরফ ছিল, সেই বরফটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্টিমে রূপান্তরিত করবার জন্য কি পরিমাণে তাপ দিতে হবে? কোশ্চেনটা বোঝো। -10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 1 গ্রাম বরফ ছিল, সেটাকে আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে স্টিমে রূপান্তরিত করব, তার জন্য আমাকে কী পরিমাণে তাপ দিতে হবে? প্রথমেই বরফটাকে -10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নিয়ে আসতে হবে। প্রথমে এই বরফটাকে -10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নিয়ে আসতে হবে, তার জন্য আমাকে তাপ প্রয়োগ করতে হবে। তো কতখানি তাপ প্রয়োগ করলে এটা -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আসবে? তার জন্য একটা ফর্মুলা আগের দিনই করেছিলাম, সেটা হচ্ছে Q = mst। এম বলতে কত? এম বলতে হচ্ছে
1 গ্রাম, 1 গ্রাম বলে দিয়েছিল। এসটা কত? আপেক্ষিক তাপ দেওয়া রয়েছে, বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5 ক্যালোরি। তাহলে এসের জায়গায় বসবে 0.5 ক্যালোরি। টেম্পারেচার কতখানি আমি চেঞ্জ করছি? -10 থেকে 0, মানে আমি 10 ডিগ্রি বাড়াচ্ছি। 10 থেকে 0, -10 থেকে 0, তাহলে আমি 10 ডিগ্রি বাড়াচ্ছি, তাই আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এখানে আমাকে 5 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হচ্ছে। মানে এটাকে আমি -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে আনতে আমি 5 ক্যালোরি তাপ প্রয়োগ করছি। এবার এটা 0 ডিগ্রিতে বরফ হলো। এবার সেই 0 ডিগ্রি বরফটাকে আমি 0 ডিগ্রির জলে রূপান্তরিত করব। তার জন্য আমাকে লিন তাপ দিতে হবে। লিন তাপ কতখানি দিতে হবে? যেহেতু 1 গ্রাম ছিল, তার জন্য লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি। লিন তাপটা হচ্ছে 80 ক্যালোরি। এবার তাহলে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জলে রূপান্তরিত হয়ে গেল। এবার সেই জলটাকে আমাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জলে নিয়ে যেতে হবে। প্রথমে আমাকে তো জলটাকে গরম করে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নিয়ে যেতে হবে। তার জন্য আমাকে কী পরিমাণে তাপ দিতে হবে? তার জন্য আমাকে তাপ দিতে হবে Q = mst। এম বলতে কত? এম বলতে হচ্ছে 1 গ্রাম। এসটা কত? জলের আপেক্ষিক তাপ আমরা জানি 1। টিটা কত? আমি 0 থেকে 100তে নিয়ে যাচ্ছি, তাহলে আমি 100 ডিগ্রি বাড়াচ্ছি, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 100 ক্যালোরি তাপ লাগবে। এবার এটা 100 ডিগ্রি জলে রূপান্তরিত হয়ে গেছে। বা সেই জলটাকে বাষ্পে রূপান্তরিত করতে হবে। তার জন্য আমাকে লিন তাপ প্রয়োগ করতে হবে। কতখানি দিতে হবে? 537 ক্যালোরি। তাহলে মোট কতখানি তাপ দিতে হলো? মোট তাপ দিতে হলো এদিকে হচ্ছে 5 ক্যালোরি, তারপরে হচ্ছে 80 ক্যালোরি, তারপরে হচ্ছে 100 ক্যালোরি, তারপরে হচ্ছে 537 ক্যালোরি। লাস্ট এটাকে আমাদের প্লাস করে দিতে হবে। প্লাস করলে হবে 722, এত ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। আনসারটাকে চেক করা যাক। বইতে এখানে 537-এর জায়গায় 540 বসিয়েছিল, তো সেই কারণে ওদের 725 বেরিয়েছে। বইতে এখানে 540 বসিয়েছিল, তো সেই কারণে 725 বেরিয়েছে। আমরা তো 537 ধরেছিলাম। জলের বাষ্পীভবনের লিন তাপটাকে আমরা 537 ধরেছিলাম, তাই আমাদের 722 বেরিয়েছে। আনসারটা ঠিকই আছে। আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। -10 ডিগ্রিতে বরফ ছিল, সেটাকে আমাকে নিয়ে যেতে হবে 100 ডিগ্রির বাষ্পে। তো প্রথমে -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রির বরফে আনতে হবে। তার জন্য কতখানি তাপ প্রয়োগ করতে হবে? ফর্মুলা আগের দিন শিখেছিলাম, Q = mst। এম বলতে কত? এম বলতে হচ্ছে 1। এস হচ্ছে আপেক্ষিক তাপ, বরফ গলনের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5। টি কত? 10 ডিগ্রি বাড়াচ্ছি, তাই 10। এটা হয়ে গেল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ। এবার সেটাকে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে রূপান্তরিত করব। তার জন্য আমাকে লিন তাপ প্রয়োগ করতে হবে। পরিমাণ তো ছিল 1 গ্রাম, তাই লিন তাপ কত দিতে হবে? 80 ক্যালোরি দিতে হবে। এবার তাহলে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল হয়ে গেল। এবার সেই জলটাকে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে নিয়ে যেতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে? তার জন্য Q = mst, এই ফর্মুলা অ্যাপ্লাই করে কতখানি তাপ প্রয়োগ করতে হবে সেটা নির্ণয় করতে হবে। কতখানি তাপ প্রয়োগ করতে হচ্ছে? এম বলতে হচ্ছে 1। এসটা কত? এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, সেটা হচ্ছে 1। জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1। টিটা কত? আমি 0 থেকে 100 ডিগ্রি উষ্ণতায় নিয়ে যাচ্ছি, তাহলে টিটা হচ্ছে 100। সেখান থেকে কিউ বেরিয়ে গেল 100 ক্যালোরি। এবার এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল হয়ে গেছে। এবার আমাদের এটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে রূপান্তরিত করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? তাপ প্রয়োগ করতে হবে। কতখানি তাপ প্রয়োগ করব? ওর যেটা লিন তাপ ততটাই প্রয়োগ করব। আর পরিমাণ তো বলে দিয়েছিল 1 গ্রাম, তাহলে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হচ্ছে। তাহলে মোট কতখানি তাপ প্রয়োগ করলাম? লাস্টে সবকটা তাপকে যোগ করে দিতে হবে, সেটা থেকে আনসারটা বেরিয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি জায়গাগুলোকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখো। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অংশটাকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।